আচ্ছা, তাহলে মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম নাম হলো কেন? আগে বাংলাটা বুঝো। মধ্যখানে সেরা। মধ্যখানে কি সেরা নামটা যেভাবে হয়েছে, হ্যাঁ, তো সঠিক বাংলা এটাই। তো এই জায়গায় সেরা। তো এখন দেখো ডায়াফ্রাম মানে কিন্তু তাই। ডায়াফ্রাম কথাটা আসছে যে ছিদ্রযুক্ত প্রাচীর। ফ্রাম কথাটা আসছে ফ্রেঞ্চ থেকে, APN CE। ফ্রেঞ্চ মানে হলো প্রাচীর। প্রাচীর ফ্রেঞ্চ মানে কি প্রাচীর। আর ডায়া মানে হলো থ্রো। থ্রো বলতে যে এমন একটা প্রাচীর যার এপার থেকে ওপারের মধ্যে একটা যোগাযোগ আছে, এরকম কিছুকে ডায়া বলা হয়। এপার থেকে ওই পারে যাইতে পারে, এরকম কিছুকে বলা হয় ডায়া। ঠিক আছে? তাহলে সরল কথা কি, ডায়াফ্রাম মানে হলো যে ছিদ্রযুক্ত প্রাচীর। ছিদ্রযুক্ত প্রাচীর, ছিদ্র আছে না থাকলে তো ধমনী শিরা লসিকা তন্ত্র সব এবার থেকে ওই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকে গেছে এরকম করে সবগুলো আছে। এই যে ধরো এটা ধরো মধ্যচ্ছেদা, এই আমার হাতটা, এই মধ্যচ্ছেদার এর ভিতর দিয়ে মাঝখানে যে ছিদ্র আছে ওই ছিদ্রতেই কিন্তু আমাদের পরিপাক তন্ত্রের নালী নেমে গেছে, ওখান দিয়ে ধমনী শিরা লসিকা সব নাই। বুঝতে পারছো? পুরা কিন্তু ইয়ে না, তাহলে তো অন্য কিছু নামতে পারবে না। তাহলে আমরা কি চিন্তা করছি, তাহলে অন্য কিছু নামবে কি করে? তাহলে ওটা হলো ছিদ্রযুক্ত প্রাচীর। ছিদ্রযুক্ত প্রাচীর, এটা হলো ডায়াফ্রাম। আর হচ্ছে ইন্টারকোস্টাল পেশি নামকরণ কেন হতে পারে অনুমান করে বলো। ইন্টার ইন্টার মানে মাঝখানে, ঠিক ধরেছো। হ্যাঁ, কোস্টাল মানে হলো বক্ষবিঞ্জর। কোস্টাল মানে কি বক্ষবিঞ্জর, ওই যে ওই দুটার মাঝখানে যে পেশিটা থাকবে, এটা বক্ষবিঞ্জরেরই পেশি। এই দুটো তো বক্ষবিঞ্জরেরই অংশ, তাই না? তাহলে বক্ষবিঞ্জরে যে মাঝে থাকা পেশি, বক্ষবিঞ্জরের মাঝে থাকা পেশি, বক্ষবিঞ্জরের মাঝে থাকা আমাদের দেখাচ্ছে ওইখানে পেশি আছে, তুমি কাছে পেশি পাওয়া যাবে ওখানে। কঙ্কালে পেশি কেমনে? এটা তো সত্যিকারের না। না না, ওটা তো কঙ্কাল। এটা কঙ্কাল যে পেশি দেখাবে, পেশি তো দেখাবে। হ্যাঁ, পেশি তো দেখাবে। আস্ত মানুষ হলেও পেশি থাকবে না, পেশি নষ্ট হয়ে যাবে না। আস্ত মানুষ হলেও পেশি থাকবে না। তাহলে এখানে বক্ষবিঞ্জরের মাঝে থাকা পেশি, বক্ষবিঞ্জরের মাঝে থাকা পেশি, এটা হলো ইন্টারকোস্টাল পেশি। এটা কি ইন্টারকোস্টাল পেশি, তাই না? তোমাদের তো দোষ নেই। এগুলো কোষুকা। কোষুকার বাংলা কি বলো তো? কোষুকার বাংলা কি? জানি না। কোষুকা। হ্যাঁ, কোষুকার বাংলা ইংরেজি হলো রিব। হ্যাঁ, আর বাংলা হলো কোষুকা। কোষুকার বাংলা কি? খাঁচা। হ্যাঁ, খাঁচা না। বক্ষবিঞ্জর মানে খাঁচা, বুকের খাঁচা। বক্ষবিঞ্জর মানে বুকের খাঁচা। কোষুকা মানে বাঁকানো অস্থি। কোষুকা মানে লেখা আছে বইয়ে, দেখা আছে না? এটা আমি জানি না। কোষুকা মানে কি বাঁকানো অস্থি। তোমাদেরও দোষ নাই, তোমরা বাংলা না জানার কারণ, তোমরা তো কেউই শিখাই না, তো মানে এইগুলো তোমরা ঠিক কি না? হ্যাঁ, শিখাই কেউ? কেউ শিখায় না। আচ্ছা, তাহলে তবে এটা ঠিক যে তুমি মাতৃভাষায় যখন বুঝবা তোমার একটু হলেও ভালো লাগবে, আর যদি না বুঝে এমনি মুখস্থ করো ওটার মধ্যে কোনো ভালো লাগা নাই। কোস্টাল মানে কি বলেন? কোস্টাল মানে হলো পিঞ্জর, বক্ষপিঞ্জর। কোস্টাল মানে বক্ষপিঞ্জর। তাহলে এখান থেকে কোনো কোশ্চেন হয় না। আচ্ছা, এবার দেখো, এরপর আমরা চলে আসি হচ্ছে যে এই যে শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গসমূহের নাম ও কাজ, এটা কিন্তু প্রত্যেকটা নাম আর এক লাইন করে কাজ লিখতে হবে। এটা বলতে একবার বোর্ড পরীক্ষা আসছে, কিন্তু আমি এখানে লিখিনি, কিন্তু আসছে, এটা আমি দেখছিলাম। হ্যাঁ, একবার আসছে কোন একটা বলে নাম আর এক লাইন করে কাজ, একটা করে কাজ, নাম আর কাজ, নাম আর কাজ, এই সৃজনশীল। শ্বসনতন্ত্রের কাজ, এটা এমসিকিউ হিসেবে আসে, তবে খাওয়ার জন্য যেগুলো চারটা পড়ে রাখতে পারো। শ্বসনতন্ত্রের কাজ, শ্বসনতন্ত্রের কাজের মধ্যে মনে হয় না খুব একটা তোমাদের সমস্যা থাকার কথা, তাই না? তৃতীয় নম্বরে পানি সাম্য। নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়। আমরা যে নিঃশ্বাস করি না, তুমি আয়নাতে খেয়াল করবা, আয়নাতে যদি এরকম করে মুখ হা করে করো, দেখবা আয়নাতে পানি পানি। হ্যাঁ, তার মানে হ্যাঁ, শীতকাল বেশি হয়, আমাদের কিন্তু আসলে একটু পানি বের হয়ে যায়। হ্যাঁ, নিঃশ্বাসের সাথে একটু পানি বের। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, শীত তো বেশি লাগে বলতে এদের, হ্যাঁ, কিন্তু এদের শীত লাগে না, কিন্তু তোমাদের লাগে। এদিক থেকে এসে চালুই করি না আমি তোমাদের জন্য। ও তাই এদিক সরে গেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এ হলো
অ্যাসিড ক্ষারের সাম্যতা, অ্যাসিড ক্ষারের সাম্যতা এই কারণে যে কার্বন ডাইঅক্সাইড রক্তে বেশি থাকলে এটা কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে যায়, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড তাড়াতাড়ি বের করে দিচ্ছে যাতে অ্যাসিড বেশি হয়ে না যায়। বাকি বুঝতে পারবা, হ্যাঁ। কিছু উদায়ী গ্যাস বের হয়, ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, কিছু উদায়ী গ্যাস, মানে যে গ্যাসগুলো সরাসরি বাতাসে চলে যায় আর কি, এগুলো বের হয়। এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। উদায়ী গ্যাস 8 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, তারপরে 3 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, হ্যাঁ। তারপরে 10 নম্বর পয়েন্ট এমসিকিউর জন্য। তারপরে 4 নম্বর পয়েন্টটা এমসিকিউর জন্য পড়বা। এই 4টা অন্তত পড়বা, হওয়ার জন্য কাজে দিবে, এমসিকিউর জন্য কাজে দিবে। এবার দেখো যে শ্বসনের শারীরবৃত্ত, দিনাজপুর বোর্ড, এটা আসছিল হচ্ছে বহিঃশ্বসন কাকে বলে, এটা আসছিল, এটা হচ্ছে 23 সাল কয়ের জন্য আসছিল, বহিঃশ্বসন কাকে বলে। দিনাজপুর বোর্ড কয়ের জন্য বহিঃশ্বসন কাকে বলে, 23 সাল। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখানে দেখো একটা এমনি ব্যবহারিকের জন্য একটা ছবি দেওয়া আছে, ফুসফুসকে ইয়া করা হয়েছে, যে অনুচ্ছেদ করা হয়েছে। তো এখানে দেখো বঙ্কিউলের, এখানে যদি এটা চিহ্নিত নাও করা থাকে তাহলে তোমরা চিনবা কিভাবে যে এটা বঙ্কিউল, ভিতরে সিলিয়া থাকবে, বঙ্কিউলের ভিতরে সিলিয়া থাকে। এই দেখো সিলিয়া আছে ছোট ছোট, ওটা থেকে তুমি বুঝবা যে এটা হলো বঙ্কিউল। এই উপরে ছবি আছে না, এটা দেখে বুঝবা আর কি। আর দেখো আর একটা পালমোনারি ধরনের, এখানে কি সিলিয়া আছে? নাই। তাহলে ওটা দেখে চিনবা যে এটা হলো বঙ্কিউল, কারণ এই যে সিলিয়া আছে, চিনার উপায় আর কি, হ্যাঁ। আচ্ছা, বহিঃশ্বসন কাকে বলে এটা আসছিল। তাহলে এবার অন্তঃশ্বসনও আসছে রাজশাহী বোর্ডে। দেখো রাজশাহী বোর্ডে 22 সালে অন্তঃশ্বসন কাকে বলে এটা আসছিল, যে শ্বসনে তোমার যে এনজাইম ব্যবহার হবে, তাই না, বিভাগ শক্তি টক্তি ব্যবহার হয়, সেটাই হলো অন্তঃশ্বসন, এনজাইমের যেটার ভূমিকা আছে। তাহলে এটা ক্ষয়ের জন্য, তো তাই 4 লাইনেই লিখতে হবে, হ্যাঁ। ক্ষয়ের জন্য এটা আসছিল অন্তঃশ্বসন। এবার দেখো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, এটাও কিন্তু সৃজনশীল হিসাবে আসছে বেশ কয়েকবার। দেখো যেমন আসছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম আসছে, যেমন হলো সিলেট বোর্ড 23 সাল ভয়ের জন্য 4 মার্কের, সিলেট বোর্ড 23 সাল, সিলেট বোর্ড 23 সাল তাহলে তারপরে আসছে চট্টগ্রাম বোর্ড 17 সাল, ঢাকা বোর্ড 17 সাল, মানে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, এটা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম না, ঘ মানে 4 মার্কের, খুব বড় না কিন্তু আবার ছোট, কঠিন কিছুই না। দেখো যে তাহলে প্রথমে হলো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, মানে কিভাবে কাজ করে এটাই আর কি, হ্যাঁ, এটাই হলো কার্যক্রম। তো প্রথমে প্রশ্বাসের কথা বলা হচ্ছে। তো প্রশ্বাসে কি কি ঘটনা ঘটে? প্রশ্বাসে যেটা হয় ঘটে সব স্নায়ুর মাধ্যমে ঘটে। এদিকে একটু খেয়াল করো, প্রশ্বাসে যেটা হয় যে এই যে ইন্টারকোস্টাল পেশি, তাই না, বক্ষপিঞ্জরের মাঝে মাঝে থাকা পেশি, সেটাই হলো এই সেটা এদিকে থাকা। তাহলে বক্ষপিঞ্জরের মাঝে মাঝে থাকা পেশি, এটাই হলো ইন্টারকোস্টাল পেশি, তাই কি না? বাংলাটাও মনে থাকবে, তোমার মনে থাকবে, ভুলবা না। তো এই বাংলাটাও যদি জানা থাকে তাহলে ভুলবা না। আরেকটা থাকে এখানে ডায়াফ্রাম, হ্যাঁ, ডায়াফ্রামের এখানে রূপান্তরিত মাংসপেশি, যেটাকে টেন্ডন বলা হয়, হ্যাঁ। তো সেই টেন্ডন, তো যেটা হয় আমাদের শ্বাস গ্রহণ যখন হয়, শ্বাস গ্রহণের সময় হয়, তখন কিন্তু শ্বাস ঢোকার জন্য আমাদের এটা খুলে দেয়, ব্যাপারটা এরকম না। শ্বাস গ্রহণের সময় স্বয়ংক্রিয় স্নায়ুর মাধ্যমে আমাদের হচ্ছে যে ডায়াফ্রামের কেন্দ্রীয় যে টেন্ডন মিডল পয়েন্টে, সেখানে সংকোচন হয়, সংকোচন হলে ডায়াফ্রামটা নিচের দিকে নেমে আসে। ডায়াফ্রাম ধরো এরকম থাকে, যখনই এই বরাবর সংকোচন হয় তখন এটা নিচের দিকে নেমে কি কিছুটা এরকম হয়ে যায়, মানে টান টান হয়ে যায়। তাহলে নিচের দিকে জায়গা হয়ে গেল না, জায়গা কিন্তু বেড়ে গেল, জায়গা বেড়ে গেল। আর কি হলো, ইন্টারকোস্টাল পেশি ভিতরের দিকে সংকুচিত হলে উপরের দিকে উঠে আসে। যেমন তুমি হাতের এই পাশে যদি সংকুচিত করো, উপরের দিকে কিছুটা একটু খুলে ওঠে, টান টান হয়। তো যখন নিচের দিকে ইন্টারকোস্টাল পেশির ভিতরের দিকে সংকুচন হয় সবগুলো একসাথে, তখন বক্ষপিঞ্জর একটু উপরের দিকে উঠে আসে। আর এদিকে বক্ষপিঞ্জর উপরে উঠলো,
ডায়াফ্রাম নিচের দিকে চলে গেল, ঠিক আছে? যখন এরকম হয় তখন ফুসফুস জায়গা পায়, ফুসফুস তখন ফুলে ওঠে। ও এমনিতেই চাপে আছে মনে করে, ওর স্বাভাবিক যেটা সেটাই তো হবে, ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, স্বাভাবিক অবস্থায় ফিরে ফুলে গেল। যেই ফুলে গেল, আমরা তো বাতাসের মনে করো সাগরের নিচে বাস করি, বাতাসের সাগরের নিচে বাস করি, আমাদের চারিদিক থেকে বাতাস, বলা হচ্ছে 400 মণ বাতাস আমাদের উপর চাপে আছে, 400 মণ বাতাস। হ্যাঁ, তো এখন হচ্ছে চারিদিকে থাকার কারণে আমরা বুঝি না, চারিদিকে থাকার কারণে আমরা বুঝি না। তো এই 400 মণ বাতাস চাপে আছে, যখন গ্যাপ পাবে তখন কি হবে? বাতাস ফরফর করে নাক মুখ ঢুকে যাবে ভিতরে, তাই কিনা? গ্যাপ পাইছে না, গ্যাপ পাইছে, ফরফর করে ঢুকে যাবে, বুঝতে পারছো? এখানে জায়গা পাইছে, গ্যাপ পাইছে, ফরফর করে ভিতরে ঢুকে গেল, ঢুকে একবারে এটাই হলো, এই যে ঢুকে গেল ভিতরে, এটি পর্যন্ত হলো প্রশ্বাস, এটি পর্যন্ত হলো প্রশ্বাস, প্রশ্বাস শেষ, এবার নিঃশ্বাস। স্বয়ংপ্রচারণার মাধ্যমে আমাদের এই যে যেগুলো জায়গা টান সংকোচন হয়েছিল, সেই হ্যাঁ সেটা তখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে ওরা তো আবার আগের মতো চলে আসবে। আমি ধরো হাত টেনে আসি, ছাড়ে দিলাম, আবার স্বাভাবিক হবে না? আবার স্বাভাবিক হওয়া মানে কি? চাপে ধরে, এইটা তখন ভিতরের দিকে উঠে আসে। দেখবা খাওয়া দাওয়া অনেক বেশি করলে, হ্যাঁ, যে সাধারণত মানুষ হচ্ছে যে দাওয়াতের অনুষ্ঠানে গেলে টেলে অনেকে আছে প্রচুর খাওয়া দাওয়া করে, তাই না? প্রচুর খাওয়া দাওয়া করে। এরকম আমি শুনেছি যে একটা দাওয়াতের অনুষ্ঠানে, এখন তো বেশিরভাগ কমিউনিটি সেন্টারে হয়, একটা অনুষ্ঠানে শুনছি যে একটা লোক বলছে গিফট যত টাকা দিয়েছি তত টাকা তো উসুল করতে হবে। হ্যাঁ, তো অনেকে আছে যে বাঙালি স্বভাবটা যে তোমার কি করে, আমি দেখেছি অনেকে মনে করো একবারে অনেক মাংস তুলে নিল, তোলার পরে যে মাংসটা পছন্দ না সরাসরি না খেয়ে নিচে ফেলে দিচ্ছে। নিচে ফেলে দেওয়া মানে ওই যে যেখানে বনপ্লেট থাকে বা বনপ্লেট তো অনেক সময় দেয় না, ফেলে দিচ্ছে, টেবিলের উপরে ফেলে দিচ্ছে, প্রচুর মাংস নষ্ট হয় কিন্তু। অথচ ধরো কত মানুষ না খায় মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাই না? ফিলিস্তিনিতে বা বিভিন্ন জায়গায়। আর এইরকম নষ্ট করে মানুষের একটু ইয়ে নাই, না মা বাবা শিক্ষা দেয়, না টিচাররা শিক্ষা দেয়, সব টিচারদের কাছ থেকে শিক্ষা পায় না। আবার কি, আবার হচ্ছে যে বুঝা গেল কি এরকম অবস্থা আর কি। এগুলো তো আসলে শিক্ষার ব্যাপার, শিক্ষা দিতে হবে না? তো শিক্ষার ব্যাপার, একদিন করে খাওয়ার ব্যবস্থা রাখবে। শিক্ষা, হ্যাঁ। তো তোমার হচ্ছে যে দেখবা তোমরা দাওয়াতে গেলে দেখবা কিরকম নষ্ট হয়, ওরকম করে গামলা করে দেয়। তো যে পাশের টেবিলে ওরকম মনে করো আর কি বলতেছে আর কি, দেখছি যে উনি এরকম নিচে প্রচুর করে আসছে, বারবার খালি বলছে কি একটু বদলাই নিয়ে আসেন, বদলাই নিয়ে আসেন, আবার নিয়ে আসছে, বারবার 4বার নিয়ে আসলো, আর পছন্দ হচ্ছে না ফেলে দিচ্ছে এরকম। তাহলে কি এটা তো অন্যায় না? প্রতিশোধ নেওয়া, যে আমি গিফট দিয়েছি এরকম ফেললে তো 3000 টাকা হয়ে যাবে, যদি ফেলে দেয় তাহলে 3000 হবে না? ফেলতে দেয়, তাই কিনা? আবার রোস্ট থাকে, কাবাব থাকে, ডাল থাকে, আরো কত কি থাকে। হ্যাঁ, তো এরকম। তাহলে এই যে বেশি যখন খাবে কেউ, তখন দেখবে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। কেন হবে? কারণ ওই ডায়াফ্রামে চাপ পড়ে, ডায়াফ্রাম নিচের দিকে নামতে পারে না তখন। ওই যে পাকস্থলীতে ঘুরে আছে, যে পাকস্থলী টান টান হয়ে আছে, প্রচুর খাবার খাইছে, এমন খাওয়া খাইছে, জন্মের খাওয়া খাইছে, সেই জন্মের খাওয়া খাওয়ার জন্য মনে করো যে ওই ডায়াফ্রাম নিচের দিকে নামতে পারতে না। তো তোমার শ্বাস নিতে গেলে নিচের দিকে নামতে হবে না, তো নামতে পারতে না, তখন হাই হাই হাসপাস লাগছে, শ্বাস নিতে পারতে না, কষ্ট হচ্ছে। ওইটা বলে কষ্ট হওয়া, মানে যখন জোর করে গিল বা খালি, অনেকে বলে যে দাবলাম, যা দাবলাম না, এরকম বলে, মানে পেট ভরে গেছে জোর করে খাচ্ছে, তখন এরকম আর কি হয়। তাহলে এই ডায়াফ্রামে চাপ পড়ে, পাকস্থলীতে যখন খাবারটা যাবে তখন তো পাকস্থলীর উপরের দিকে ইয়ে দিবে, তখন ডায়াফ্রামের সাথে লেগে যায়, তখন ডায়াফ্রাম তখন আর নিচের দিকে নামতে পারে না, তখন ওই যে খাওয়ার পরে এই সমস্যাটা অনেকে হয় বেশি খায়। এটা বাড়িতে খাইলে এরকম সমস্যা খুব একটা হয় না, ওইসব জায়গাতে খাইলে তখন এরকম সমস্যা হয়। অনেকের দেখা যায় ডায়রিয়া হয়ে যায়, এমন খাবার খায়, দাওয়াত খায় আসে ডায়রিয়া হয়ে যায়। হ্যাঁ, ডায়রিয়া হয়ে যায়, এমন খাওয়া খাইছে ডায়রিয়া হয়ে গেছে। তাহলে নিঃশ্বাস হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া, আশা করি এটা বুঝতে পারবে। এবার দেখো প্রশ্বাস নিঃশ্বাস যে পার্থক্য আছে, এই পার্থক্যটাও কিন্তু সৃজনশীলের জন্য পড়ে রাখা উচিত। অন্তত 6টা পার্থক্য পড়বা, 7টা আছে। হ্যাঁ হ্যাঁ, 6 নম্বর পয়েন্টে এমসিকিউর জন্য পড়বা, একটা বাদ দেখিয়ে হবে নাকি।
6 নম্বরটা এমসিকিউ এর জন্য পড়বা, বাকিতে 6টা আছে। হ্যাঁ, এখানে দেখো একটা এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ, এটা পড়বা। এই যে 6 নম্বর পয়েন্ট। আর ওই যে উপরের দিকে দেখো আছে যে এই পূর্ণবয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে ও এই প্রক্রিয়া প্রতি মিনিটে 14 থেকে 18 বার 14 থেকে 18 বার করে, কিন্তু নবজাত শিশু 40 বার করে। মানে ওই শ্বাস প্রশ্বাস ধরে 18 বার। হ্যাঁ, তো শ্বাস-প্রশ্বাস দুইটা মিলে। শিশুদের বেশি হওয়ার কারণ হলো তাদের অক্সিজেন সাপ্লাই বেশি দরকার, সেল ডিভিশন বেশি হচ্ছে, তো ওই জন্য ওদের হলো শ্বাস-প্রশ্বাস লাংসের কার্যকারিতা একটু বেশি, কারণ ওদের হচ্ছে যে বেশি বেশি অক্সিজেন দরকার, প্রচুর পরিমাণে এই যে বিপাকীয় কাজ বেশি হয়, সেল ডিভিশন বড় হওয়ার লাগবে। আর পূর্ণবয়স্ক হলে তো আর বড় হওয়া লাগছে না, তখন স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, এই জন্য প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্কের মধ্যে অনেক কিছু পার্থক্য তৈরি এইভাবে হয় আর কি শরীরের আর কি। তো এটা একটু মনে রাখবা যে শিশুদের হলো 14 থেকে 18 বার, আর এটা হলো 40 বার। এবার দেখো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। এর আগে কি ছিল? কার্যক্রম ছিল। এর আগে কি ছিল? কার্যক্রম ছিল। এবার হচ্ছে কিভাবে এটা নিয়ন্ত্রিত হয়, স্নায়ুর মাধ্যমে তো নিয়ন্ত্রিত হয়। এখন হচ্ছে এই কার্যক্রম নিয়ন্ত্রণ বিষয়। এটা দেখো কোন কোন বোর্ডে আসছে নিয়ন্ত্রণটা। বরিশাল বোর্ড 23। হ্যাঁ, নিয়ন্ত্রণটা বরিশাল বোর্ড 23 সাল। এটাও ভয়ের জন্য, মানে 4 মার্কের জন্য এটা একটু কমই আসছে। আর ঢাকা বোর্ড 17 সাল 4 মার্কের। ঢাকা বোর্ড 17 সাল। এইটার ক্ষেত্রে অবশ্যই আমার লেখা বইটা তোমরা ফলো করবা। মানে আজকে এটা পড়ানোর সময় হবে না, তবে আমার লেখার বইটা ফলো করবা, কারণ আমার লেখা বইটাতে সহজ করে দিয়েছি। আর হচ্ছে এখানে তোমার অনেক ছবিটা তো ভালো নাই। হ্যাঁ, অনেক বর্ণনা আছে কিন্তু ছবিতে আবার নাই, এই জন্য এটা আমার বইটা একটু ফলো করবা। আগামী দিন এটা আমরা শিখবো। আর কয়দিন লাগবে হয়তো, আর হ্যাঁ আর 2 দিন লাগবে। আর 2 দিন হলে এটা শেষ হবে, তারপরে একবারে পরীক্ষা নিব আর কি। যেহেতু এটা কিন্তু বড় না, তো এটা যেহেতু অত বড় না, সেজন্য এটা একবারে পরীক্ষা। হ্যাঁ, একবারে পরীক্ষা। তোমাদের কারো বাড়ি চাপাই আছে? চাপাই কোথায় কারো নাই তোমাদের কাছে? আচ্ছা, ওই চাপাই আছে অন্য কাছে। তো ওই কথাগুলা একটু সমস্যা আর কি, মানে হ্যাঁ তো অন্যরা আবার হাসে, কিন্তু হাসা উচিত না আসলে, যার যেটা ভাষা ওটা তো আঞ্চলিকতা ইয়ে হবে না। হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা কলেজে শুনছিলাম একটা স্যারের নাম পাশা স্যার, বুঝছো? এখন ওই স্টুডেন্টের সামনে ওই কলিগ তো, তখন ওকে যখন ডাকে তখন আর ভাষা বলতে পারে না, সরাসরি বলে পাশা 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 পাশা। তো এখন মনে হচ্ছে ওই কার খুবই বিরক্ত যে মানে আমাকে কি সব নামে রাখছে, কিন্তু কিছু বলতে পারতে না, কারণ ওটা তো ওর ইয়ে আর কি। বুঝতে পারছো? তাহলে মানে এই না পারাটা একটা সমস্যা। তো ওই ব্যাচে দেখি যে এটা নিয়ে একটু হাসাহাসি করে, মানে ছকে সংসার করে, ছকে সংসার করে, দোতান্নকে লউসার করে, এদের নাকি